হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে। আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা বাংলায় ছাপাখানার বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবটপিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা জেনে নেব কিভাবে 19 শতকে প্রথমে ব্যক্তিগত উদ্যোগে এবং তারপর প্রাতিষ্ঠানিক উদ্যোগে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা চর্চার সূচনা হয়েছিল। এই আলোচনা প্রসঙ্গে আমরা জেনে নেব কিভাবে রাধানাথ সিকদার ও প্রমথনাথ বসু ব্যক্তিগত উদ্যোগে বাংলায় বিজ্ঞান চর্চার সূত্রপাত করেছিলেন। আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের বিষয়েও জানব, যে প্রতিষ্ঠানটি বাংলা তথা ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। দেখো, প্রাচীন ভারত কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লাভ করেছিল। আমরা সে সময়ের কিছু বিখ্যাত বৈজ্ঞানিক যেমন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রভৃতি বিখ্যাত বিজ্ঞানীদের ব্যাপারে অলরেডি জেনেছি। আমরা এও জানি দশমিক, শূন্যের মতো কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের এই ভারতবর্ষের মাটিতেই হয়েছিল। আমরা এও জানি যে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রেও প্রাচীন ভারত অনেক এগিয়ে ছিল। উদাহরণস্বরূপ দিল্লির মেহেরৌলির লৌহ স্তম্ভটির কথা বলা যায় কয়েক হাজার বছর পরও যার গায়ে বিন্দুমাত্র মরচে ধরেনি। কিন্তু প্রাচীন যুগের শেষ ভাগ থেকেই ভারতবর্ষের সমাজ জীবনে কুসংস্কার ও জড়তা বাসা বাঁধতে থাকে। ভারতবর্ষে এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা চর্চার সূত্রপাত ঘটেছিল বহু পরে। 19 শতকে যখন বাংলার বুকে ধর্ম সংস্কার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলনের পাশাপাশি শিক্ষা সংস্কার আন্দোলনও চলছিল, তখন বাংলার নবজাগরণের প্রণেতাগণ এদেশে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা এদেশে আধুনিক বিজ্ঞান চর্চার সপক্ষে সওয়াল করেছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও তার বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে এদেশে আধুনিক বিজ্ঞান চর্চার সপক্ষে তার মত প্রকাশ করেছিলেন। এ কারণেই 19 শতকে প্রথম দিকে ব্যক্তিগত উদ্যোগে এবং তারপর প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভারতবর্ষে এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা চর্চার সূত্রপাত হয় এবং যেটি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব 19 শতকে ব্যক্তিগত উদ্যোগে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার সূত্রপাতের বিষয়ে। এ প্রসঙ্গে আমরা রাধানাথ সিকদার এবং প্রমথনাথ বসুর বিষয়ে জেনে নেব। রাধানাথ সিকদার হিন্দু কলেজে পড়াশুনো করেছিলেন এবং হিন্দু কলেজে পড়ার সময়ই তিনি ডিরোজিও এবং নব্যবঙ্গ আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। 1832 খ্রিস্টাব্দে তিনি ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যোগদান করেন। এই সংস্থাটির ওপরই দায়িত্ব ছিল হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা পরিমাপের। রাধানাথ সিকদার এই গুরু দায়িত্বটি অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছিলেন। 1852 খ্রিস্টাব্দে তিনি শুধুমাত্র অঙ্কের সাহায্যে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা পরিমাপ করেন, কিন্তু দুঃখের বিষয়ে তিনি তার এই কাজের সঠিক সম্মান পাননি। সে সময়ের জরিপ বিভাগের যিনি প্রধান ছিলেন সেই জর্জ এভারেস্টের নামেই হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট হয়েছিল। 1852 খ্রিস্টাব্দে রাধানাথ সিকদার কলকাতা আবহাওয়া দপ্তরের সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন। 19 শতকে ভারতবর্ষে ব্যক্তিগত উদ্যোগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে সমস্ত ভারতীয়রা কৃতিত্ব দেখিয়েছিলেন, রাধানাথ সিকদার তাদের মধ্যে অন্যতম। আমরা এরপর আলোচনা করব প্রমথনাথ বসুকে নিয়ে। প্রমথনাথ বসু ছিলেন সে সময়ের একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ইংল্যান্ডে যান এবং রয়্যাল স্কুল অফ মাইন্স থেকে সমস্ত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। দেশে ফিরে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যোগদান করেন।
কিন্তু তিনি মনে প্রাণে একজন জাতীয়তাবাদী ছিলেন। সেই কারণেই তিনি কোনোদিন ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ওপরের পদে প্রমোশন পাননি। মধ্যপ্রদেশের দাল্লি রাজহারাতে যে সুবিশাল লৌহ আকরিক খনি আছে তা প্রমথনাথই প্রথম আবিষ্কার করেন। তবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানীতে একটি লৌহ আকরিক খনি খুঁজে বের করা। সে সময়ের প্রখ্যাত শিল্পপতি স্যার জামশেদজি টাটা ভারতবর্ষে একটি লৌহ ইস্পাত শিল্পের কারখানা গড়ে তোলার কথা ভাবছিলেন। এই বিষয়ে জানতে পেরে প্রমথনাথ স্যার জামশেদজি টাটাকে একটি চিঠি লেখেন এবং এই চিঠিতে তিনি তাকে সাকচিতে এই লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলার পরামর্শ দেন। স্যার জামশেদজি টাটা প্রমথনাথের কথা মতো সাকচিতেই তার লৌহ ইস্পাত শিল্পের কারখানাটি প্রতিষ্ঠা করেন, যেটি আজ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে পরিচিত। এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সমগ্র বিশ্বের দরবারে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে এবং সাকচি পরবর্তীকালে জামশেদজি টাটার নামানুসারে জামশেদপুর নামেই পরিচিত হয়। অর্থাৎ ভারতবর্ষে শিল্পোদ্যোগের ক্ষেত্রেও প্রমথনাথ বসু তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা এরপর আলোচনা করব কিভাবে 19 শতকে বাংলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিজ্ঞান চর্চার প্রসার ঘটেছিল এবং আলোচনা প্রসঙ্গে আমরা আরও জেনে নেব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের বিষয়ে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক গবেষণামূলক প্রতিষ্ঠান। সে সময়ের প্রখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকারের স্বপ্ন ছিল ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান চর্চার অগ্রগতি ঘটানো এবং এই কারণেই তিনি 1869 খ্রিস্টাব্দে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে ভারতবর্ষে একটি আধুনিক বিজ্ঞান চর্চার কেন্দ্র গড়ে তোলার জন্য তার স্বপ্নের কথা লেখেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদর্শন পত্রিকায় মহেন্দ্রলাল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে কুচবিহারের মহারাজা, ভিজিয়ান গ্রামের মহারাজাদের মতন তখনকার দিনের বেশ কিছু নামি দামি ব্যক্তিত্ব ডক্টর মহেন্দ্রলাল সরকারকে অর্থ সাহায্য করেছিলেন। এই প্রতিষ্ঠানটি তখনকার দিনে ভারতবর্ষের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময়ের বেশ কিছু খ্যাতনামা বিজ্ঞানী যেমন ডক্টর সিভি রমন, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর কে.এস. কৃষ্ণন এই সংস্থাটির সঙ্গে জড়িত ছিলেন। 1930 খ্রিস্টাব্দে ডক্টর সিভি রমন ফিজিক্সে নোবেল প্রাইজ পান, যা এই সংস্থা এবং ভারতবর্ষের গৌরব বিশ্বের দরবারে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। ভারতবর্ষে বিংশ শতাব্দীতে এরপর অনেকগুলি বৈজ্ঞানিক গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স যে এই পরবর্তী প্রতিষ্ঠানগুলির পথপ্রদর্শক ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ নিয়ে। আমরা জেনে নিলাম কিভাবে 19 শতকে বাংলায় প্রথমে ব্যক্তিগত উদ্যোগে এবং তারপর প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার চর্চার সূচনা ঘটেছিল। আমরা আরও জানলাম রাধানাথ সিকদার, প্রমথনাথ বসু এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের বিষয়ে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।